যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত শিশু খাদিজার মৃত্যু। পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালু করছে বাংলাদেশ। ঝিনাইদহে মাছ বিক্রি নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত 40। নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ। মাগুরায় ছুরিকাঘাতে যুবক নিহত। 1 দশক পর ইরান সৌদি হজ ফ্লাইট চালু। এশিয়া কাপ থেকে সরে গেল ভারত। সন্ধ্যার মধ্যে 8 অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতরে খেলা করার সময় বিস্ফোরণে আহত খাদিজা নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়ে আর এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সোমবার সকাল 8:30টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা, আহত সজীব একই এলাকায় শাহাদত হোসেনের সন্তান। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজার মৃত্যু হয়। হতাহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে নিজ ঘরে খেলা করছিলেন খাদিজা ও তার ভাই সজীব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। এরপর তারা দৌড়ে গিয়ে দেখে তাদের পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা ও সজীব। দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা সহজ করা হয়েছে। এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে। আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশ সরকার পাকিস্তানের মধ্যে এশিয়া দেশগুলোর মধ্যে সংযুক্ত হওয়ার প্রবেশদ্বার মনে করে বলে মন্তব্য করেন তিনি। শনিবার লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে স্থানীয় ব্যবসা সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় ইকবাল হোসাইন খান এসব কথা বলেন। লাহোর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে গিয়ে বাংলাদেশি দূত জানান, নতুন নতুন সুযোগ সন্ধান ও গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোরারোপ করেন তিনি। ঝিনাইদহে মাছ বিক্রিকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 40 জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে সদর হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে জেলার হরিণাকন্ড উপজেলার পোড়াহাটি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে চড়াপাড়া বাজারে মাছ কেনাবেচা নিয়ে চড়াপাড়া ও শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের লোকজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এরপর রোববার সকালে পাশের পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাইলঘাড়ি গ্রামের 2 ছাত্রকে ডেকে নিয়ে মারধর করে চড়াপাড়া গ্রামের 3 বহিরাগত ছাত্র। এর জের ধরে 2 গ্রামের লোকজন গোড়াহাটি বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। 3 ঘন্টার বেশি সময় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে ধার্য করেন। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিচালক বিল্লাল হোসেন কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের জামিন বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার নুসরাত ফারিয়াকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টায় অভিযোগ আসামি করা হয়। মাগুরায় প্রতিবেশী ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 জন। রোববার রাতে সদর উপজেলার আন্দোকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক হাসান শেখ পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আহতরা হলেন মৃত জয়নাল শেখের ছেলে মিজান ও শিপন এবং হাতেম আলীর ছেলে পাঞ্জু শেখ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, রাত 12:30টার দিকে ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন প্রতিবেশীকে রাজীবের বাড়িতে গেলে চোর ভেবে বেঁধে তাকে মারধর করা হয়। রিপনের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাজীবের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাজীবের ভাই আলামিন ছুরি নিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাদেরকে। এতে রিপনের ভাই মিজান ও শিপন প্রতিবেশী পাঞ্জু শেখ গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন রাত 1:30টার দিকে মারা যান হাসান শেখ। এ ঘটনায় পর থেকেই পলাতক রয়েছেন রাজীব ও তার পরিবারের সদস্যরা।
এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফাইনার্স এয়ারলাইন্স। রিয়াদ তেহরান সম্পর্কের বরফ গলার সাথে সাথে ঘটনার উষ্ণ সম্পর্কের একটি লক্ষণ বলে দাবি করে বিশ্লেষকদের। স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খামিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি উড়োজাহাজ সংস্থা ফাইনান্স এর ফ্লাইটে রওনা দেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। জানা গেছে ইরানের মাশহাদ থেকে এরকম ফ্লাইট শীঘ্রই চালু হচ্ছে। সব মিলিয়ে 35,000-এর বেশি ইরানি হজযাত্রী এবার সৌদি আরবে যাচ্ছেন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটগুলো সম্পূর্ণ হজযাত্রীদের জন্য বরাদ্দ, কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি এয়ারলাইন্সের এই অংশগ্রহণ শুধু ধর্মীয় নয়, কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। তারা আরও জানান, ধীরে ধীরে নানা পর্যায়ে সম্পর্ক উন্নয়ন দেখা যাচ্ছে তেহরান রিয়াদের মধ্যে। 2016 সালে সৌদি আরবে শিয়া অনুসারীদের নেতা নিমর আল নিমারের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে সৌদি আরবের দূতাবাসে হামলা হয়। এরপর দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়, বন্ধ হয় সরাসরি হজ ফ্লাইটও। সেই বছর থেকে ইরানি হজযাত্রীরা সৌদিতে প্রবেশ করতে পারেনি। পরবর্তী সময়ে ইরান শুধু চার্টার্ড ফ্লাইটে হজ করতে যেতে পারত। তবে 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পাকিস্তান ও ভারতের মধ্যকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কায় ছিল এশিয়া কাপ। ভারত আর পাকিস্তান কখনো মুখোমুখি হতে চায় না ক্রিকেটে, সে কথাও চাউর ছিল। যদিও কথার সঙ্গে সঙ্গে কাজের মিল এত দ্রুত এসে যাবে এটা হয়তো ভাবনায় রাখেননি অনেকেই। তবে শেষ পর্যন্ত এটাই ঘটতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রে খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে বলা হয়েছে, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত। ঠিক কেন এমন সিদ্ধান্ত, তার ব্যাখ্যা এসেছে ভারতের গণমাধ্যমে। ক্রিকেট বোর্ডের এক কথা জানিয়েছেন, ভারত দল এমন এক টুর্নামেন্ট খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছে পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেই সঙ্গে ভবিষ্যতে তাদের ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি। দেশের 8 অঞ্চলে সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে এসব এলাকায় নদী বন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি, অস্থায়ী দমকা হাওয়া, ঝড়ো সহ বয়ে যেতে পারে। এজন্য এইসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।